আচ্ছা, টিডিএস এর সম্পর্কে বলতে গেলে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্সেস। প্রথম কথা, যেমন অ্যাডভান্স ট্যাক্স একটা হয়, কি অ্যাডভান্স ট্যাক্স থেকে যেমন আমরা দেখি কি সরকার এবছরের ইনকাম পরের বছরে রোজগার নেয়, পরের বছরে তার ইনকামটাকে ট্যাক্সেবল করে, কিন্তু কারেন্ট ইয়ারে চলার জন্য সরকারের কিছু ফান্ডের দরকার হয়, সেই কারণের জন্য যেমন অ্যাডভান্স ট্যাক্স নিয়ে থাকে, তেমনি এর পাশাপাশি টিডিএস হচ্ছে আর এক রকমের একটা পার্ট, যেখান থেকে অ্যাডভান্স ট্যাক্স হয়তো নেয় না, বাট ইনস্টলমেন্ট বেসিস অ্যাডভান্স ট্যাক্সের মতন টিডিএস ও একটা নিয়ে থাকে কারেন্ট ইয়ারের এক্সপেন্সেস গুলো চলার জন্য। তো ট্যাক্স অ্যাকচুয়ালি ডিডাক্টেড করে কারা না, যে তোমাকে অ্যাকচুয়ালি পেমেন্ট করছে সে ট্যাক্সটাকে ডিডাক্ট করে, দেন তোমাকে পেমেন্ট করে, লাইক এজ আ ইন কেস অফ দ্য স্যালারি এমপ্লয়ার or any authorized person on behalf of that, অথবা বলতে পারি ব্যাংকিং এর ক্ষেত্রে কি ব্যাংক যখন তোমাকে ইন্টারেস্ট পেমেন্ট করবে তখন ব্যাংক তখন সেখান থেকে কেটে নেবে, অথবা যখন তুমি কোনো লটারি কিনেছো সেই লটারিতে এখন লোক যখন তোমাকে টাকা পেমেন্ট করবে তখন পেমেন্ট করার আগে যে টাকাটা কেটে নেবে, এই যারা অর্থাৎ যারা তোমাকে অ্যাকচুয়ালি পেমেন্ট করছে তারা টিডিএসটা কেটে নিয়ে সরকারের ঘরে পেমেন্ট করে দেবে। একদমই তাই, তুমি কেটে নিয়ে তুমি ট্যাক্সটা টিডিএসটা দেখিয়ে দেবে 26 AS ফর্ম নাম্বার, এবং ট্যাক্স ডিডাক্ট করার সময়সীমা কখন এটা জেনে রাখি, যদি জানুয়ারি মাসে কাটি ফলোইং অফ দ্য মান্থের 7 তারিখের মধ্যে ট্যাক্সটা জমা করতে হয়। রিটার্ন ফাইলিং কি করতে হয় ট্যাক্সের সেটা আপাতত এখানে আসছি না, স্টার্টিং এ এইটুকু জানলাম কি পরের মাসে এটা জমা করতে হয়। ওকে, ফার্স্ট কথা প্রথম যেটা আসছে আন্ডার সেকশনস 192A, দ্যাট ইজ দ্য টিডিএস অন দ্য স্যালারি। তাহলে স্যালারির ক্ষেত্রে টিডিএস কে কাটবে? হয় এমপ্লয়ার, আদারওয়াইজ এনি আদার চার্জেবল পারসন যে অথরাইজ রয়েছে সেটা ট্যাক্সটাকে ডিডাক্ট করার জন্য সেটা। স্যালারির ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়, প্রথমে এস্টিমেটেড বেসিস একটা সারা বছরের ট্যাক্স ধরে নেওয়া হয় কতটা হতে পারে, দেন সেখান থেকে তোমার যেটুকু ট্যাক্সেবল হচ্ছে ডিভাইডেড বাই 12, লাইক অ্যাজ কি রকম বলতে পারি, ওকে প্রথম পড়লাম সেকশনস 192A, দ্যাট ইজ দ্য ডিডাকশনস অন স্যালারি। এরকম হয়, প্রথমে এমপ্লয়ার যে থাকে, সরি এমপ্লয়ার প্রথমে টোটাল ইনকাম ফ্রম স্যালারি বার করা হয় আফটার ডিডাকশনস অফ সেকশন 16। ধরো আমি বলছি 50 লাখ টাকা, এরবারে কি হয়, ট্যাক্স অন টোটাল ইনকাম ক্যালকুলেট করা হয়, আমি বলছি কি 6 লাখ টাকা, দেন এটাকে ডিভাইডেড করা হয় নাম্বার অফ মান্থস, তাহলে 50,000 টাকা, তাহলে 50,000 টাকা করে টিডিএস সাবমিট করতে হয়। ঠিক আছে, তাহলে রেট অফ দা ট্যাক্সের রেট যেটা থাকে তার উপরে ডিপেন্ড করে স্যালারি টোটাল ক্যালকুলেট করে তার উপরে যে ট্যাক্সেবল হচ্ছে ট্যাক্স যেটা হচ্ছে টোটাল ইনকামের উপর ডিভাইডেড বাই 12 করলে যে পোরশন দাঁড়ায় সেটা হচ্ছে আমার টিডিএস অন স্যালারি। ওকে, এখানে বলছে হু ইজ রেসপন্সিবল টু ডিডাক্ট দ্য ট্যাক্স, এনি পারসন রেসপন্সিবল ফর পেইং এনি ইনকাম, যে পারসন রেসপন্সিবল ফর পেইং এনি ইনকাম চার্জেবল আন্ডার দ্য স্যালারিজ লাইক অ্যাজ আ এমপ্লয়ার is required to deduct the taxes at sources. When the tax shall be deducted at the time of payment, যখন পেমেন্ট করবে তখন ট্যাক্স ডিডাক্ট করে নেবে। রেট অফ প্রতি মাসেই করতে হচ্ছে, প্রতি মাসে এস্টিমেটেড বেসিস পুরো বছরের আমাকে করতে হয়, টিডিএস করাটা খুব ঝামেলা। কারণ প্রথম কথা বছরের স্টার্টিং হলো, সারা বছরে কতটা ইনকাম হতে পারে সেটা ধরে নেওয়া হলো, সেই বেসিসে টিডিএস জমা হওয়া শুরু হলো, লাস্ট বছরে গিয়ে আবার তার ট্যাক্স ক্যালকুলেট করা হলো, যেইটুকু আমার শর্টফল হলো ব্যালেন্স শর্টফলটুকু আবার পেমেন্ট করতে হয়। হ্যাঁ, তো প্রত্যেক ওই এস্টিমেটেড বেসিসটা একটা তৈরি করা এটা একটা বিশাল বড় ইয়ে। তো রেট অফ দ্য টিডিএসটা কিরকম, রেট অফ টিডিএস স্যালারির ক্ষেত্রে কোনো ধরনের রেটস নেই, অ্যাকচুয়ালি এখানে কি ডিপেন্ড করে, স্যালারির ক্ষেত্রে তো আমরা দেখি না ওরকম, যেমন আমরা পিজিবিপি তে দেখেছি কি কেউ যদি প্রিজাম্পটিভ বেসিস চলে আসে সেই ক্ষেত্রে 8% 6% ট্যাক্স দিতে হয়। হ্যাঁ,
কেউ যদি পিজি প্রফেশনসে 50 লাখ টাকা অবধি তার রোজগার থাকে, সেক্ষেত্রে তার সেই ক্ষেত্রে প্রিজাম্পটিভ বেসিসে সেখানে ট্যাক্স দিতে হয়। তো স্যালারির ক্ষেত্রে তো সেরকম কিছু নেই, দেয়ারফর স্যালারির ক্ষেত্রে নরমালি টোটাল স্যালারি ক্যালকুলেশনস হয়। না 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 না, এরকম কোনো ব্যাপার নেই। এই যে আমি এইমাত্র দেখালাম যে 20%, এইমাত্র সরি 20% বলছি, এইমাত্র আমি দেখালাম টোটাল ট্যাক্স কম্পিউটেশন করা হয় ডিভাইডেড বাই 12, যেটা হচ্ছে সেইটা তোমাকে টিডিএস কাটতে হবে প্রত্যেক বছর, প্রত্যেক মাসে টিডিএস টা সাবমিট করতে হবে। তো স্যালারির ক্ষেত্রে দেয়ারফর কোনো রেট অফ টিডিএস নেই, জাস্ট তোমার ইনকাম কম্পিউটেশন করা হবে, স্যালারি টোটাল ক্যালকুলেশন করা হবে, দেন আমাদের যে ট্যাক্সের টেবিল রয়েছে সেই টেবিল অনুযায়ী ট্যাক্স ডিডাক্টেড ট্যাক্স টোটাল ট্যাক্সটা কম্পিউটেশন করা হবে, দেন ডিভাইডেড বাই 12. So tax shall be deducted at the average rate of tax computed on the basis of prescribed rate. Prescribed rate bolte 5%, 20% and 30%. That is your prescribed rate. In the force for the financial year in which the payment to the employee is made. যে বছরে পেমেন্ট হচ্ছে, যেমন আমি বলি প্রত্যেক বছর যে আমাদের ইনকাম ট্যাক্সের বাজেট পেশ করা হয়, সেই বাজেটের দুটো প্যারাগ্রাফ থাকে, প্যারাগ্রাফ 1 এন্ড প্যারাগ্রাফ 2। প্যারাগ্রাফ 1 এর মধ্যে থাকে হচ্ছে যে বছরে, আমার যতদূর মনে পড়ছে কি প্যারাগ্রাফ 1টার মধ্যে যেটা থাকে কারেন্ট ইয়ারের যে ট্যাক্স রেট হবে সেই অনুযায়ী থাকে। প্যারাগ্রাফ 1 এ কারেন্ট ইয়ারের যে ট্যাক্স রেট হবে সেটা থাকে, সরি প্যারাগ্রাফ 1 এ থাকে হচ্ছে আগের বছরের যে ট্যাক্স রেট সেটা এখানে কনফার্ম করা হয়, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ারের যে ট্যাক্স রেট সেটা এখানে কনফার্ম করা হয়। আর প্যারাগ্রাফ 2 তে কারেন্ট ইয়ারের কি ট্যাক্স রেট হবে সেটা লেখা হয়। বুঝে গেল? বাজেটের এইভাবে দুটো প্যারাগ্রাফ করা হয়, প্যারাগ্রাফ 1 এন্ড প্যারাগ্রাফ 2, যার মধ্যে প্যারাগ্রাফ 1 এ থাকে প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স রেটটাকে কনফার্ম করা, প্যারাগ্রাফ 2 তে থাকে হচ্ছে আমার কারেন্ট ইয়ারের ট্যাক্স রেট ডিসক্লোজ করা, কারণ কারেন্ট ইয়ারের বেসিস অনুসারে টিডিএস কাটতে হয়। এবং পরের বছর বাজেটের প্যারাগ্রাফ 1 এ এই বছরের আমার যে ট্যাক্স রেটটা থাকবে সেটা আবার কনফার্ম হবে ওখানে। ওকে, তো এখানে বলছে অল ডিডাক্টর including the government deductors who deposit the TDS in the central government account through the book entry shall issue through TDS certificate generated through TIN certificate. এটা 10 নাম্বার যেটা লাগে হচ্ছে আমার TDS কাটতে গেলে। ওকে, আচ্ছা এটাতে আমি আসছি না, এটা বি প্র্যাকটিক্যাল, একদম প্র্যাকটিক্যাল। এবার নোটস থেকে যেটা জানার নাম্বার 2টা মোস্টলি সিগনিফিকেন্ট কি, as per provisions if resident payee fails to provide his PAN, এটা খুবই স্টার মার্ক, যে PAN যদি আজকে প্রোভাইড না করে তাহলে therefore tax is required to be deducted at the rate mentioned in respective sections or 20% whichever is higher। অর্থাৎ টোটাল ইনকামে 20% ক্যালকুলেশন করা হবে, যেটা বেরোবে আজকে আমার টোটাল ইনকাম 50 লাখ টাকা, 20% হচ্ছে আমার 1 লাখ টাকা, আর আমি এখন কম্পিউটেশন একটু আগেই করেছি 6 লাখ টাকা, তাহলে therefore 1 লাখ আর 6 লাখ whichever is higher সেই অনুযায়ী পেমেন্ট করতে হবে। আচ্ছা, আদার 50 লাখ টাকার 20% হচ্ছে আমার 10 লাখ, 10 লাখ সরি 50 লাখ টাকার 20% 10 লাখ, আর ইনকাম কম্পিউটেশন ইনকামের উপরে ট্যাক্স কম্পিউটেশন করেছি 6 লাখ, তাহলে 10 লাখ টাকা হায়ার, যেহেতু প্যান কার্ড ফার্নিশড হয়নি, প্যান নাম্বার ফার্নিশড হয়নি, therefore 10 লাখ টাকা ডিভাইডেড বাই 12। আচ্ছা, maximum exempted limits কতটা? Tax shall not be deducted if taxable salary is less than the basic exemptions limit. Basic exemptions limit বলতে এখানে রুপিস 2.5 লাখ টাকার কথা বলছে, কি আজকে যদি কারোর 2.5 লাখ টাকা অবধি রোজগার হয় তাহলে therefore তার এমনি ট্যাক্স নীল, therefore টিডিএস কাটারই দরকার নেই। পেমেন্ট অফ দ্য ট্যাক্স বাই দ্য এমপ্লয়ার পেমেন্ট করবে, নট বাই দ্য এমপ্লয়ি। ইন সার্টেন কেসেস কিছু কিছু ক্ষেত্রে এমপ্লয়িও নিজের টিডিএস পেমেন্ট করে দেয়, তবে সেটা খুব বিশেষ দেখা যায় না। The employer paying any income in the nature of the non-monetary perquisite, the employer paying any income in the nature of the non-monetary perquisite may pay at his option tax on such income without making any deductions therefrom at that time when such tax was otherwise deductible. মানে কিরকম কিছু কিছু কেস থাকে কি আজকে এমপ্লয়ার এমপ্লয়িকে হিউজ পরিমাণ পারকিউজিট প্রেজেন্ট করছে, তা আজকে যত বেশি পরিমাণ পারকিউজিট নেবে তা ট্যাক্সটা তো লায়াবেল হয়ে যাচ্ছে এমপ্লয়ি। দেয়ারফর একটা সাইড থেকে কিরকম এমপ্লয়ি তাহলে এমপ্লয়ার বলবে তুমি নাও,
তোমার কোনো অসুবিধা, তোমার যে ট্যাক্স হবে সেটা আমি পেমেন্ট করে দেবো। যতই ট্যাক্সটা পেমেন্ট করুক এমপ্লয়ার কিন্তু তার পিজিপি সেকশন থেকে এই ট্যাক্স যেটা পেমেন্ট হবে সেটা ডিডাকশনস পাবে না। তো therefore the employer paying any ইনকামটা কিরকম ধরনের, ইন দ্য নেচার অফ দ্য পারকিউজিট মে পে করে দিতেই পারে। পারকিউজিট হিউজ পরিমাণ পারকিউজিটের পেমেন্ট হচ্ছে, তো তার যে ট্যাক্সটা হচ্ছে সেটা সে নিচে পেমেন্ট করে দিতেই পারে। ট্যাক্স অন সাচ ইনকাম উইদাউট মেকিং এনি ডিডাকশনস দেয়ার ফ্রম, অর্থাৎ কি তার ইনকাম থেকে কিছু কাটছে না, তার যে টোটাল ইনকাম দেওয়ার কথা সেই টোটাল ইনকামটা টোটালটাকে পেমেন্ট করে দিচ্ছে। আর বলছে তোমার টোটাল ইনকামের উপরে যে ট্যাক্সটা হবে সেই ট্যাক্সটা আমি আমার পকেট থেকে পেমেন্ট করে দিচ্ছি। ফর দিস পারপাস tax shall be determined at the average of the income tax computed on the basis of the rates in the course of the financial year। যেরকম ভাবে ট্যাক্সের কম্পিউটেশন হয়, আমি যেমন প্রথমবারে দেখালাম কারেন্ট ইয়ারে ইন ফোর্সে যে রেটসটা রয়েছে সেই রেটস অনুযায়ী পারকিউজিটের ট্যাক্সটাকে ক্যালকুলেশন করে সেই অনুযায়ী পেমেন্ট করে দেওয়া হবে। ওকে ওকে 4 নম্বরটা গোল দেখাবে। তো স্যালারি ফ্রম মোর দেন ওয়ান সোর্স যদি আজকে তোমার হয় কি, তুমি আজকে ফরমার এমপ্লয়ারের থেকে পয়সা নিচ্ছ, হ্যাঁ প্রসপেক্টিভ এমপ্লয়ারের থেকে পয়সা নিচ্ছ, মোর দেন ওয়ান সোর্স হলে তোমার যাকে পছন্দ তাকে গিয়ে তুমি তোমার ডিটেলস দিয়ে দেবে, সে টিডিএস কেটে দেবে। As per section 192, where the assessee is working simultaneously with more than one employer, he may furnish to any one employer at his choice details দিয়ে দেবে from number 12b তে যা ডিটেইলসটা পেমেন্ট অফ দ্য ইনকাম ট্যাক্সেবল আন্ডার দ্য হেড অফ দ্য স্যালারি, ডিউ টু কতটা হচ্ছে অথবা রিসিভড কতটা সে করেছে ফ্রম আদার এমপ্লয়িজ এন্ড সাচ এমপ্লয়ার শ্যাল ডিডাক্ট ট্যাক্স অন এগ্রিগেট অফ দ্য স্যালারি। টোটাল স্যালারি যা হবে, এগ্রিগেট অফ স্যালারি বলতে বিভিন্ন এমপ্লয়ারদের থেকে তোমার পয়সা নিয়ে টোটাল যা স্যালারি হবে তার উপর ট্যাক্স কম্পিউটেশনস করে সেইটুকু ট্যাক্স তোমার ডিডাক্ট করে পেমেন্ট হয়ে যাবে। ওকে আচ্ছা, এবার হচ্ছে 5 নম্বরে ট্রিটমেন্ট অফ আদার ইনকাম কিরকম বলছে। as per section 192, where an assessee who receives any income chargeable under the head of the salaries, যার ইনকাম গুলো স্যালারিজ হেডে যার আসছে ইনকাম ফ্রম আদার স্যালারিজ, ইন অ্যাডিশন এনি ইনকাম চার্জেবল আন্ডার এনি আদার হেড অফ দ্য ইনকাম, যদি আদার কোনো হেড অফ দ্য ইনকাম আসে ফর দ্য সেম ফাইন্যান্সিয়াল ইয়ার, he may or may not furnish to the employer the particulars। কিরকম বলছে তাহলে, যে আজকে আমার সাধারণভাবে আজকে আমার স্যালারি ইনকাম নেই, আজকে আমার অ্যাকচুয়ালি আন্ডার সেকশন 56 এ ট্যাক্সেবল, যদি আমি রিটার্ন ফাইলিং করি তাহলে আমার 56 এ ট্যাক্সেবল হবে। তো আমি এটাকে কোম্পানি হিসাবে এস্টাবলিশমেন্ট করলে আমার এখানে পিজিবিপি হেড আসবে। তো এরকম ভাবে যারা স্যালারিজ আছে, স্যালারাইড এমপ্লয়ি যারা, তাদের তো ইনকাম ফ্রম স্যালারি থাকবেই, পাশাপাশি আর কি থাকতে পারে, আন্ডার সেকশন 56 থাকতে পারে, আর আন্ডার সেকশন 28 দ্যাট ইজ দ্য পিজিপি হেড থাকতে পারে। তো দেয়ারফোর বলছে যখন তাদের এরকম অবস্থা তখন তারা কি করতে পারে, এমপ্লয়ারদের কাছে আদার যে ইনকাম গুলো ফার্নিশ করতেও পারে, নাও ফার্নিশ করতে পারে, কোনো প্রবলেম নেই। তো এখানে যখন কোনো স্যালারাইড এমপ্লয়ির যখন কোনো ধরনের লস হবে, স্যালারিড এমপ্লয়ের হাউস প্রপার্টি থাকতে পারে, ক্যাপিটাল গেইনও হতে পারে, ইনকাম ফ্রম আদার সোর্সেস থাকতে পারে, পিজিপি নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র লসেস ফ্রম দ্য হাউস প্রপার্টি যদি হয়ে থাকে সেটাই কিন্তু একমাত্র অ্যাডজাস্ট করা যাবে। লসেস ফ্রম দ্য এনি আদার হেড আর নট টু বি কনসিডার্ড, কিন্তু লসেস ফ্রম দ্য হাউস প্রপার্টি দ্যাট উইল বি কনসিডার্ড। ওকে আচ্ছা, এভিডেন্স অফ প্রেম। আচ্ছা, টিডিএস অন দ্য এসঅপ দেখে নাও। টিডিএস অন এসঅপ কি, আজকে স্যালারাইড এমপ্লয়ি যারা থাকে তাদেরকে এসব তো প্রেজেন্ট করা হয়। এসব কি তা তো আমরা জানি কি, তারা কোনো ধরনের স্যালারি পাওয়ার পাশাপাশি আদার্স যদি কোনো ধরনের সার্ভিস দিয়ে থাকে তাদেরকে এসব ইস্যু করা হয়, কোম্পানি এসব করে কম দামে, তাই না?
আচ্ছা, এই পয়েন্টটা তাহলে একটা সেটিং করে নাও। হয়ে গেছে? তাহলে এসব have been significant component of the compensation for the employee of the startups business কোনগুলো? Zomato, Flipkart, Amazon startup business, as it allows the founder and the startups to employ highly talented employees, তাদেরকে রাখতে হয় একটা relatively low salary তাদেরকে দিয়ে, with balance being made up, যেটুকু হয় তাকে ব্যালেন্স কি 50,000 টাকা এখানে দেওয়ার কথা, তাকে আমি 25,000 এ চালাচ্ছি, তো দেয়ারফর তাকে কোম্পানিজ কিছু শেয়ার প্রোভাইডেড করতে হয়, সেটা আমরা এসব থ্রু মেকআপ করে দিই। তো এসব আর ট্যাক্স অ্যাজ আ পারকিউজিট হিসাবে সেটা অ্যাকচুয়ালি চলে আসে। সো দ্য ট্যাক্সেশনস অফ দ্য এসব ইজ স্প্লিট ইন টু কম্পোনেন্টস, দুটো ভাগে ভাগ করেছে এসবের ট্যাক্স। এটা কিরকম? ট্যাক্স অন দ্য পারকিউজিট অ্যাজ ইনকাম, ট্যাক্স অন পারকিউজিট অ্যাজ ইনকাম ফ্রম দ্য স্যালারি এট দ্য টাইম অফ এক্সাইজ। আমরা যখন দেখেছিলাম স্যালারিতে, যখন আমরা সম্ভবত করেছিলাম কি যদি কোনো স্যালারিড এমপ্লয়িকে যদি আজকে এসব দেওয়া হয়, তাহলে কোন ডেটেরটা আমরা ধরবো? এট দ্য টাইম অফ এক্সাইজ অর এট দ্য টাইম অফ যেদিনকার অফার দিয়েছে, এট দ্য টাইম অফ এক্সাইজ ডেটটাকে আমরা ধরবো। কিরকম? আজকে 1/4/2021 সালে কোম্পানি আমাকে বললো কি ভাই তুমি এসব নিতে পারো, হ্যাঁ, যেদিনকারে এসব নিতে পারো সেদিনকারে ভ্যালু ছিল 100 টাকা। 31 মার্চ 2022 তে আমি এক্সাইজ করলাম, সেদিনকারে ভ্যালু ছিল হচ্ছে 200 টাকা, কিন্তু কোম্পানি আমাকে 100 টাকা করে দেবে বলেছিল। তাহলে দেয়ারফর সেই দিনকারে ধরবো কি আমাকে দিয়েছে, মানে আমি বলছি কি যদি আরো ক্লিয়ারলি আসি, আমাকে কোম্পানি অফার দিচ্ছে কবে? কোম্পানি অফার করছে অন দ্য ডেট অফ 1 এপ্রিল 2021। কত করে বলছে? আপনাকে আমি 90 টাকা করে দিয়ে দেবো। সেদিনকারে এটা হচ্ছে আমার অফার প্রাইস, কিন্তু সেদিনকারে আমার মার্কেট ভ্যালু শেয়ার চলছিল 120 টাকা। অন দি ডেট অফ 31 মার্চ 2022 তে আমি অফারটাকে এক্সাইজ করলাম, সেদিনকারে চলছিল হচ্ছে 200 টাকা, আমি এখানে পারচেস করলাম 90 টাকায়, কারণ আমাকে 90 করে অফার করা হয়েছিল। তাহলে দেয়ারফর আমার এখানে পারকিউজিট ভ্যালুটা হবে, পারকিউজিট ভ্যালুটা কত হবে? 30 টাকা হবে না এখানে হচ্ছে আমার 110 টাকা হবে? অফকোর্স 110 টাকা হবে, কারণ অন দা ডেট অফ এক্সাইজ ডেট, যেদিনকারে এক্সাইজ করছে সেই দিনটাকে আমরা এখানে কনসিডার করব, ওকে, পারকিউজিট হিসাবে। তো দেয়ারফর এখানে বলছে কি ট্যাক্স অন দা পারকিউজিট অ্যাজ ইনকাম ফ্রম দা স্যালারি এট দা টাইম অফ এক্সাইজ, যেদিনকারে এক্সাইজ করব সেদিনকারে পারকিউজিট হলো, and tax on income from the capital gain at the time of sale। দু রকম হচ্ছে না। নাম্বার ওয়ান, আমি এর আগেও বলেছি আবারও বলতে হয় যতবারই এসব হয়, কি যেদিনকারে এক্সাইজ করছে অপশনটা, সেদিনকারে এই যে আজকে 110 টাকা যেটা আজকে আমার পারকিউজিটটা হলো, এই 110 টাকা করে যতগুলো নাম্বার অফ শেয়ার এখানে আসবে সেগুলো ট্যাক্সেবল হয়ে যাবে কোথায়? ইন দ্য হেডস অফ দ্য স্যালারি, দ্যাট ইজ দ্য আন্ডার সেকশন 16 এ। ওকে, 16 এ স্যালারি ইনকামে চার্জেবল হবে। পরবর্তীকালে এই যে এসবগুলো আজকে আমরা হাতে নিলাম, সেই এসবগুলো আমাকে কি করতে হবে? সেল করতে হবে। তাহলে যেহেতু আমি অ্যাজ আ সিকিউরিটিজ হোল্ড করে রেখেছি, শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করেছি, তাহলে যখন আমি এটা মার্কেটে সেল করব তখন এখানে কি হবে? ক্যাপিটাল গেইন রাইজ হবে। আজকে যদি আমি অন দ্য ডেট অফ 31 মার্চ 2024 এ যদি আমি সেল করছি, কি সেল প্রাইস আমার সেদিনকার দাঁড়িয়েছে 400 টাকা, তাহলে আজকে আমার ক্যাপিটাল গেইন কি ধরবো? মানে অর্থাৎ কস্ট অফ অ্যাকুইজিশনস আমি কি ধরবো? 90 টাকা না 200 টাকা, কি ধরবো? 200 টাকা ধরবো, কারণ 110 টাকার উপরে আমরা ট্যাক্স দিয়ে দিয়েছি। তাহলে দেয়ারফর এখানে আমার ট্যাক্স অন পার শেয়ারস এর উপরে 200 টাকা করে। তো দেয়ারফর দেখো এখানে ওই কারণের জন্য বলেছে আমরা এসব নিলে দুটো ভাগে ভাগ করেছি। নাম্বার ওয়ান, এট দ্য টাইম অফ দ্য এক্সাইজ, এটা আমার কোথায় ট্যাক্সেবল হবে? ট্যাক্সেবল আন্ডার দ্য হেড অফ দ্য স্যালারি। আর যেদিনকারে এটা আমরা এই এসবটাকে আমরা সেল করব সেদিনকারে হয়ে যাবে ক্যাপিটাল গেইনে ট্যাক্সেবল। ওকে, so the tax on perquisite is required to be paid. Tax on the perquisite is required to be paid at the time of the excising of such option. হ্যাঁ, হয়তো আমি 31/3/2022 সালে আমি হয়তো অপশনটাকে এক্সাইজ করেছি, আমি ডেলিভারি পেয়েছি হয়তো 1/4/2022 সালে, কি 1/4 বলছি না, 3/4/2022 সালে হয়তো ডেলিভারি পেয়েছি, সেদিনকারে মার্কেট ভ্যালু হয়ে গেছে 230 টাকা।
তাহলেও কিন্তু আমার এখানে এরকম ভাবে হবে না কি 140 টাকা আমার এখানে পার কিউজিট হবে না, পার কিউজিট ভ্যালু করতে গেলে কবে হবে, এট দ্য টাইম অফ এক্সাইজ। ওকে, ডেলিভারি ডেট যতই আলাদা হোক না কেন কোনো প্রবলেম নেই। তাহলে হতো, যদি 3-4 করতাম তাহলে হতো। অর্থাৎ ডেলিভারি ডেট এখানে ম্যাটার করে না, অফার ডেট এখানে ম্যাটার করে না, এসবের সময় at the time of the excising of such option সেটা এখানে ম্যাটার করে। So the tax on the perquisite is required to be paid at the time of the excising of such option, which may lead to the cash flow problem as its benefits of the ESOP in kind যেহেতু হচ্ছে। In order to essay of the burden of the payment of the taxes by the employees of the eligible startups or the TDS by the startup employer, so it is provided that for the purpose of deducting or paying the tax, a person being eligible startup, অর্থাৎ 80 ISC তে স্টার্টআপ কোম্পানিজ এর সম্পর্কে বলেছে। 80 ISC আমাদের গ্রুপ 1 এ, দ্যাট ইজ নট মাচ মোর ইম্পর্টেন্ট, ওটা আমাদের গ্রুপ 3 তে ইম্পর্টেন্ট। তবু আমি যখন 80 ISC তে যাব তখন দেখবো। এখান থেকে আমাদের চ্যাপ্টার থেকে এসবের উপরে যেটা পড়ার কথা সেটা হচ্ছে আজকে এসব যদি নিই এবং তার উপরে যদি আমার পারকিউজিট ক্রিয়েট হয়, তাহলে পারকিউজিট হওয়ার ফলে ট্যাক্সটা আমি কখন পেমেন্ট করব, উইদিন 14 ডেজ এর মধ্যে পেমেন্ট করব। কিন্তু উইদিন 14 ডেজ কথাটা বিভিন্ন ভাগে বিভক্ত, অর্থাৎ কথাটা এখানে বুঝতে হবে, কথাটা লেখা হচ্ছে উইদিন 14 ডেজ। কিন্তু আমরা যখনই বলি আজকে যদি আমরা কোনো জায়গায় যাই, কোনো কিছু অ্যাপ্লিকেশন যদি হয়, তো সেখানে বলে কি 7 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করুন। তো 7 দিন কবে থেকে? জবে থেকে আপনি অফারটা স্টার্ট করছেন তবে থেকে, নাকি আজ জবে থেকে আমি দেখা শুরু করেছি তবে থেকে, কোন দিন থেকে 7 দিন, এটা মেনশন করা উচিত। তাহলে দেয়ারফোর অলরেডি আমাদের ট্যাক্সে বিয়ার একটা মেনশন করা আছে কি টিডিএস যেটা পেমেন্ট করতে হবে উইদিন দা 14 ডেজ এর মধ্যে পেমেন্ট করতে হবে। কবে থেকে? আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য 48 মান্থস ফ্রম দ্য এন্ড অফ দ্য রিলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার। অর্থাৎ কিরকম রিলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা? কি আজকে আমি 2020-21 সালে আমাকে যখন টিডিএস পেমেন্ট করা, সরি আমাকে যখন এসব আমি এক্সাইজ করলাম, ধরো 20-21 আমি অপশনটাকে এক্সাইজ করলাম, তাহলে 2021-22 তে আমি কি করলাম, এর সম্পর্কে আমি ট্যাক্স পেমেন্ট করব। কিন্তু বলছে আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য 48 মান্থস ফ্রম দ্য এন্ড অফ দ্য রিলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে আজকে আমার রিলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা? এটা আমার প্রিভিয়াস ইয়ার, তাহলে এটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার কমপ্লিট কবে হচ্ছে? না 31 মার্চ 2022 তে কমপ্লিট হচ্ছে। তারপর থেকে 48 মান্থসের মধ্যে, তারপর থেকে আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য 48 মান্থস মানে 4 বছর পর। তো এখান থেকে 4 বছর যদি অ্যাড আপ করি, দ্যাট ইজ দ্য 26 আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য। এবার 31 মার্চ 26 চলে গেল, তা সেখান থেকে উইদিন দ্য 40 ডেজ এর মধ্যে আমাকে কি করতে হবে? ট্যাক্স জমা দিতে হবে। কার উপরে? অন দ্য এসঅপ এর উপরে। 14 দিনের মধ্যে, 14 দিন, এই গ্যাপটা হচ্ছে 14 দিন, এই গ্যাপটা হচ্ছে 14 দিন। ওকে, তাহলে একটা হয় তুমি এইভাবে পেমেন্ট করতে পারো, অথবা কিভাবে পেমেন্ট করতে পারো, উইদিন দ্য 14 ডেজ from the date of sale of such specified security। এসব সেল করে দিয়েছো, সেখান থেকে 14 ডেজ এর মধ্যে পেমেন্ট করে দাও। অথবা from the date of which the assessee ceases to be the employee of the person, কি আমাকে বার করে দিল on the 31st March 2022 তে আমাকে বার করে দিল, তো দেয়ারফর সেই দিন থেকে 14 ডেজ এর মধ্যে, ওকে, হুইচএভার ইজ দ্য আর্লিয়ার, এই তিনটের মধ্যে যেটা আর্লিয়ার হবে সেই সময় উইদিন দ্য 14 ডেজ এর মধ্যে তুমি এখানে পেমেন্ট করে দেবে ট্যাক্স। ওকে, the tax shall be deducted or paid at the rate in the force of the financial year which the said security share is allotted as transfer। অর্থাৎ পারকিউজিট সেই ক্যালকুলেশনস করতে গেলে আমাকে সেই জানতে হবে ইনফোর্সে সেই বছর, যে বছর আমি ট্যাক্স পেমেন্ট করব সেই বছরে আমার কি রকম চলছে সেই বছর দেখতে হবে। তো এমপ্লয়ি পে দ্য ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এইখানে একটা কথা কি, এই অঙ্কটা থেকে কিছু দেখার নেই, দ্যাট ইজ দ্য ট্যাক্সেবল স্যালারি। এখানে দেখো লসেস ফ্রম দ্য হাউস প্রপার্টি, লসেস ফ্রম বিজনেস, এই মাত্র আমরা জেনে নিয়েছি কি যে স্যালারিড এমপ্লয়ীদের যখন টিডিএস পেমেন্ট হয় তখন শুধুমাত্র সেখানে লসেস ফ্রম দ্য হাউস প্রপার্টিটা কনসিডার করা হয়, আদার্স লসেস কনসিডার করা হয় না। তো এখানে প্রথম একটা কেস বলছে ট্যাক্স অন ইনকাম ইনক্লুডিং দ্য আদার ইনকাম যদি আসে, দেখো
5 লাখ টাকা, 5 লাখ টাকা সেট অফ ক্যারি ফরওয়ার্ড, সেট অফ ক্যারি ফরওয়ার্ড। হ্যাঁ, তাহলে 5 লাখ টাকা যদি আমার আন্ডার সেকশন 71 হয়, 71 এ হচ্ছে আমার ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট, ওকে না? ইন্টার হেড অ্যাডজাস্টমেন্টের সময় তাহলে এখানে 71 হচ্ছে না, কারণ আন্ডার সেকশন 71 আমরা বছরের শেষে করি। হ্যাঁ, তো এখানে নরমালি টিডিএস সাবমিট করব, সেই কারণের জন্য ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। তাহলে 5 লাখ টাকা, সেখানে 5,000 টাকা শুধুমাত্র হাউস প্রপার্টি কনসিডার হয়েছে। এবং লসেস ফ্রম দ্য বিজনেস তুমি আগেও দেখেছো সেকশন 70, 71 সেখানেও বলা ছিল কি যে পিজিবিপি থেকে যদি লস হয় তাহলে সেটা স্যালারির সঙ্গে অ্যাডজাস্টেড হয় না, এমনকি আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশনসও যদি থাকে সেটাও কিন্তু স্যালারি এর সঙ্গে কনসিডার হয় না, কারণ আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশনস পিজিবিপির একটা পার্ট, সেই কারণের জন্য। তো দেয়ারফর যেহেতু এখানে লস হয়েছে এখানে কনসিডার করা হয়নি। ইন্টারেস্ট ইনকাম কনসিডার করা হচ্ছে 60,000 টাকা, টোটাল ইনকাম 5,55,000। 80 সিটে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে এখানে ইনভেস্টমেন্ট করেছে বাই দ্য এমপ্লয়ার, সরি বাই দ্য এমপ্লয়ি। তাহলে দেয়ারফর 10,000 টাকা ডিডাকশনস পে টোটাল ইনকাম এত। রিবেট পেয়েছে, রিবেট তো এখানে পাবে না কারণ তার টোটাল ইনকাম 3.5 লাখ টাকার উপরে চলে গেছে। ওকে, আচ্ছা, তো ট্যাক্স আফটার রিবেট এত, সেজ এডুকেশনাল চার্জ হেলথ এন্ড সেজ বসিয়েছে 4%। টোটাল করে আমার তাহলে কত হচ্ছে, এখানে ট্যাক্স বার করেছে আফটার দ্য রিবেট টোটাল 21,500 টাকা দিতে হবে অন দ্য বেসিস অফ ইউর ইনকাম, এবং তার উপরে 4% যদি চার্জ করে তাহলে টোটাল ট্যাক্স তোমাকে পেমেন্ট করতে হবে 22,360। ওকে, তো এখানে টোটাল 22,360 এর মধ্যে থেকে অলরেডি টিডিএস পেমেন্ট হয়ে গেছে, আদার ইনকাম কনসিডার করা হয়েছে, তাই অলরেডি টিডিএস পেমেন্ট হয়ে গেছে 5,000 টাকা, সেটা মাইনাস হয়েছে, তাহলে ব্যালেন্স এত। Therefore, tax is to be deducted by the Y Limited. Why it is called Y Limited? Because Y Limited is the employer. So therefore, 17,360 টাকা ট্যাক্স এখানে ডিডাক্ট করবে। এখানে ট্যাক্স কতটা ডিডাক্ট করবে সেটা দেখিয়েছে, হ্যাঁ, টিডিএসটা দেখায়নি। তাহলে টিডিএস কনসিডার করতে গেলে 17,360 ডিভাইডেড বাই 12 আমার বেরিয়ে যাবে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ট্যাক্সই কনসিডার করা হবে, কারণ ঠিক আছে 17,360 ডিভাইডেড বাই 12। ওকে, বাস ঠিক আছে, ওকে, আর দরকার নেই। এবার এখানে বলছে এক্সক্লুডিং আদার ইনকাম। আদার ইনকাম বলতে আমার কোনটা পড়ে, 56 এর এগুলোই আদার ইনকাম বলে। যেহেতু এখানে 6,000 টাকা কনসিডার করেনি, দেয়ারফর দেখো এখানে 5,000 টাকাও কনসিডার করেনি। ওকে, আচ্ছা, একটা মিনিট, এটা 197টা যখন পড়বো তখন দেখাবো। 197টা একটু ভাড়া বলো কোথায় বলো। ওকে, তাহলে রিবেট আন্ডার সেকশন 87 এ কিরকম পায়, আপ টু রুপিস 5 লাখ টাকা অবধি যদি তোমার টোটাল ইনকাম দাঁড়ায় তাহলে তুমি 12,500 টাকা অবধি পাবে। তো সেকেন্ড কেসে এখানে 4,95,000, 5 লাখ এক্সিড করেনি, দেয়ারফর 12,500 টাকা অবধি আপ টু পাবে। হ্যাঁ, তো সেই কারণের জন্য এখানে 11,750 হয়েছে, তাই 11,750 বাদ গেছে, 12,500 টাকা করে আবার নেগেটিভ ইনকাম করবে। এগোলাম, that is the most significant একটা পয়েন্ট আন্ডার সেকশন 192 এ, দ্যাট ইজ দ্য প্রভিডেন্ট ফান্ডের উপরে। অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের টাকা যখন তুমি তুলছো তখন সেখান থেকে টিডিএস কাটার কথা। হ্যাঁ, তো এখানে হচ্ছে at the time of making of payment and tax is deducted on the accumulated balance due to an employee participation in recognized provident fund includable on his total income। অর্থাৎ যেটুকু তোমার এখানে রয়েছে সেইটুকু পোরশন তুমি এখানে পেমেন্ট করবে, মানে ট্যাক্সের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, তাহলে 192 এ খুব ইজি ব্যাপার কি, অ্যাকুমুলেটেড যেটুকু আমার ব্যালেন্স রয়েছে সেখান থেকে আমি যদি টাকা তুলি দেয়ারফর আমাকে টিডিএস পেমেন্ট করতে হবে। কত পার্সেন্ট নিচে দেখছি, কিন্তু
দেয়ার আর সার্টেন কেসেস যেখানে আমাকে টিডিএস কাটার দরকার নেই। কোন ক্ষেত্রে? প্রভিডেন্ট ফান্ড শ্যাল বি এক্সেম্পটেড প্রপারলি, টাকা তুলছো বাট এক্সেম্পটেড কখন? if he has rendered continuous service with his employer for a period of the 5 years or more। আমরা কিন্তু স্যালারি এডও পড়লাম, রিসেন্টলি স্যালারি এডও বললাম। তো ওখানে যদি 5 years or more যদি হয়ে যায়, দেয়ারফর সেখানে কিন্তু প্রভিডেন্ট ফান্ডের কেসটা যেটা হচ্ছিল সেখানে কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছিল না ট্যাক্স, তাই না? অথবা if though টিডিএস কাটবে না, if though he has not rendered such, অর্থাৎ ওখানে আমরা কি করছিলাম যে যখন প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট করছিলাম, প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট বলছি সরি, ইনকাম ট্যাক্সে যখন প্রভিডেন্ট ফান্ড করছিলাম দেখছিলাম কি 5 বছরের আগে টাকা তুলে নিলে দ্যাট উইল বি ট্যাক্সেবল। তো সেম ভাবে দ্যাট উইল বি ট্যাক্সেবল, তারপরে যদি এক্সেম্পটেড হয় তাহলে তারপরে যদি এক্সেম্পটেড হয় তাহলে টিডিএস ও কাটার দরকার নেই। or if he has rendered such he has not rendered such continuous service, the service has been terminated by reason of the employee's health, অর্থাৎ reasons beyond control যদি হয়ে যায়, সেই সমস্ত কেসে যদি তুমি আজকে টাকা তুলতে চাও, therefore টিডিএস সেখানে কাটার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, টিডিএস এর রেট কত? 10%। সেম ভাবে টিডিএস এ যদি আজকে কেউ প্যান ফাইল না করে তাহলে 20%, 10% or 20%, whichever is the higher, সেটা এখানে ট্যাক্স কাটতে হবে। ওকে, আচ্ছা, তো ওই যে সেম ভাবে any person is entitled to receive any amount on which the tax is deductible shall furnish a PAN to the person who is responsible for deducting the tax, following which shall be deducted at the maximum marginal rate. Maximum marginal rate of an individual, that is the 37.44%. Okay, maximum marginal rate একজন ইয়ার কি বলে ইন্ডিভিজুয়াল কি করে হয়? 30% হচ্ছে আমার সবচেয়ে হাইয়েস্ট ট্যাক্স রেট। হ্যাঁ, সারচার্জ কত দিতে হয়? সারচার্জ হচ্ছে সম্ভবত হাইয়েস্ট সারচার্জ কত আছে? হাইয়েস্ট সবচেয়ে হাইয়েস্ট সারচার্জ কত আছে বলে দিচ্ছি, ম্যাক্সিমাম মার্জিনাল রেট কি? 10, 15, 25, 37। ঠিক আছে, সারচার্জ হাইয়েস্ট আছে 37। হ্যাঁ, দেখো কি করে হয়, দেখো ম্যাক্সিমাম মার্জিনাল রেট কি করে ক্যালকুলেশন। হাইয়েস্ট হচ্ছে 30% প্লাস 37% অফ 30% প্লাস 4% অফ 30% মনে হয়। দেখো তো একটু ক্যালকুলেটর আছে না, সারচার্জটা ক্যালকুলেশন হয়, এই সেসটা ক্যালকুলেশন হয় মনে হয় টোটালটার উপরে। টোটালটা বলতে এই মনে হয় এটার, হ্যাঁ আমার মনে হয় ট্যাক্স অন ট্যাক্স হয়, সারচার্জটা মনে হয় ট্যাক্স অন ট্যাক্স নাকি 4% অন 30%, আমি ভুলে যাচ্ছি। 4% টোটাল ট্যাক্স বলতে তার মানে কি 30% হবে এখানে? ঠিকই বলেছো, ইনক্লুডিং সারচার্জ। আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো কি 37%, 11.1, 30% প্লাস 11.1% প্লাস তার মানে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 41.1 এর 4%, 1.644। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এটা হচ্ছে 4% অফ 30% প্লাস 11.1%, তাহলে এই টোটালটা যোগ করো। ভুল বলি, 42.744 আসবে। দেখো 30 প্লাস 11.1 প্লাস হচ্ছে 1.644, হ্যাঁ 42.744।
বোঝা গেল? এইটা হচ্ছে ম্যাক্সিমাম মার্জিনাল রেট। এটা আমি 37.44 লিখি, এটা না 42.744% হচ্ছে আমার ম্যাক্সিমাম মার্জিনাল রেট। ওকে, ইন্ডিভিজুয়ালের ম্যাক্সিমাম মার্জিনাল রেট। ওকে ওকে, ইন্ডিভিজুয়াল কেন, যে কারণ ম্যাক্সিমাম মার্জিনাল রেট। ফরেনের একটু বেশি হয়, ফরেন কান্ট্রিজের যেহেতু ট্যাক্সটা কম্পিটিশন বেশি হয়, সেটা ফরেনের ম্যাক্সিমাম মার্জিনাল রেট হয় কি এখানে 30 জায়গায় 40% হয়। ওকে, 30 জায়গায় 40%। আচ্ছা, এটা কি when TDS is not applicable, aggregate of the amount of such payment to the pay is less than যদি 50,000 টাকা হয়। এটা খুব মনে রাখার জিনিস। যদি আজকে আন্ডার সেকশন 192 তে যদি হচ্ছে আমার টোটাল পেমেন্টটা 50,000 টাকার কম হয়, তো দেয়ারফর সেই ক্ষেত্রে হচ্ছে আমার টিডিএস কাটার কোনো রকমের দরকার নেই। আচ্ছা, 192 পড়ার পরে আমরা চলে যাব আন্ডার সেকশন 193 এ তে একটু যাব, এই সরি ইয়েতে যাব 194 ডি তে যাব। দেখো তো টিডিএস অন ইন্স্যুরেন্স আছে না, ইন্স্যুরেন্স কমিশন ইন্স্যুরেন্স পলিসি 194 ডি এ তে আসবে। 192 এর সাথে আমরা 194 ডি এ পড়বো। হ্যাঁ, এই দুটো হচ্ছে পর পর। একটা মিনিট তাহলে 194 ডি এ, হ্যাঁ, that is the TDS on payment in respect of the life insurance policy. লাইফ ইন্স্যুরেন্স পলিসি আমি ক্রিয়েট করেছি, তো তার উপরে পেমেন্ট হচ্ছে। এখানে একটা ভীষণ ভাবে এসছে, আমি বোঝাচ্ছি জিনিসটা। প্রথম কথা, লাইফ ইন্স্যুরেন্স পলিসি হয়েছে, দেয়ারফর এলআইসি তোমাকে তোমার টাকা পেমেন্ট করছে, অর এট দ্য টাইম অফ দ্য ম্যাচুরিটি অর অন দ্য ডেট অফ দ্য অ্যাসেসি। হ্যাঁ, তো লাইফ ইন্স্যুরেন্স পলিসি তো জিন্দা থাকার ব্যাপার, কি জিন্দা থাকো কি মরে যাও কোনোটাতেই কোনো এফেক্ট পড়ে না। তো who is the responsible to deduct the tax? Any person responsible for paying to a resident any sum under a life insurance policy যে actually তোমাকে পেমেন্ট করবে, including the sum allocated by way of the bonus। অর্থাৎ কি, আমরা যখন মেডিক্লেম করি, যখন আমরা এলআইসি করি, তো দেয়ারফর সেখানে মেডিক্লেমে কি হয়, বোনাস সিস্টেম চলে। তুমি হয়তো শুনেছো বোনাস সিস্টেম চলে সেখানে, কি তুমি যতক্ষণ না অবধি ক্লেম করছো, তোমার যা অ্যাকুমুলেটেড ব্যালেন্স রয়েছে তার উপরে যে ইন্টারেস্টটা পেমেন্ট হয়ে থাকে, দ্যাট ইজ কল্ড ইওর বোনাস। তো ইনক্লুডিং দ্য সাম, অর্থাৎ আজকে কি হয় কি এখানে বলছে, দেখো কেন বলছে ইনক্লুডিং দ্য বোনাস, কারণ বোনাসটা আমার ইনকাম। তুমি যখন পেমেন্ট করেছিলে, যখন তুমি এলআইসি ক্রিয়েট করছিলে, তখন কিন্তু এলআইসি প্রিমিয়ামে আন্ডার সেকশন 80 সি এর ডিডাকশনস পাচ্ছিলে, চ্যাপ্টার 6 এর আন্ডার সেকশন ডিডাকশনস পাচ্ছিলে। তো সেম ভাবে যখন এলআইসি টাকা তুমি তুলছো, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা যেমন ট্যাক্সেবল, তেমনি পাশাপাশি আমার এখানে বোনাসটাও কিন্তু ইনক্লুডিং। হ্যাঁ, তো বোনাসটা আমার ইনকাম। ইন সাচ পলিসি আদার দ্যান দ্য অ্যামাউন্ট নট ডিডাক্টেবল ইন দ্য টোটাল ইনকাম 1010 ডি, 1010 এর ডি তে রয়েছে কি, অতটা ক্লিয়ারেন্স আসছে না, একটুখানি দেখে নিচ্ছি 1010 এর ডি তে কি আছে, মনে ছিল ভুলে গেছি। 1010 এর ডি, under this sections 10D of the Income Tax Act can avail the tax exemptions on the sum assured। এই যে বোনাস যে অ্যাক্রু করছে, বোনাস যে অ্যাক্রু করছে, হ্যাঁ, কেন এই যে বলছে 1010 এর ডি তে প্রথম কথা দেখো, একটা জিনিস দেখো, 1010 এ 10D of the income the under section 1010 এর ডি কেন বলছে, আন্ডার সেকশন 10 এ হচ্ছে আমাদের সব এক্সেম্পটেড ইনকাম লিস্টেড করা থাকে। এই যে এই কারণের জন্য আমি বলেছিলাম ইনকাম which is do not part of the total income, ওই কারণের জন্য বলেছিলাম আন্ডার সেকশন 10 টা পড়ে আসতে, যেহেতু আমরা পড়িনি। তো এখানে দেখো 10D, হ্যাঁ, under section 10D of the Income Tax Act an individual can avail the tax exemptions on the sum assured যতটুকু করেছে ইন্স্যুরেন্সের
and accrued any bonus, if any, received through their life insurance policy claim, the exemptions is also applicable for the return earned from a ULIP, unique linked insurance policy, ওটা আলাদা। তো এখানে হচ্ছে 10D তে যেটা তুমি ডিডাকশনস নিয়েছো সেটা বাদ দিয়ে এখানে বলছে এনি পারসন রেসপন্সিবল ফর পেইং টু আ রেসিডেন্ট এনি ইনকাম আন্ডার দ্য LIC তে ইনক্লুডিং সাম অ্যালোকেটেড বাই ইওর বোনাস অন সাচ পলিসি, টোটাল ইনকামটাই আসছে, আদার দেন অ্যামাউন্ট নট ইনক্লুডেবল ইন দ্য টোটাল ইনকাম 1010D। 1010D তে যেটুকু তুমি ডিডাকশনস বা 1010D অ্যাকচুয়ালি যে টাকাটাকে মেনশন করছে কি ইন্স্যুরেন্স পলিসির এই কাইন্ড অফ বোনাস গুলো, এইগুলো আমার ইনকামের মধ্যে আসবে না, তো সেইগুলো বাদ দিয়ে আদার দেন দ্যাট যেটুকু ইনকাম থাকবে সেইটা তোমার টোটাল ইন্স্যুরেন্স পলিসির টাকার মধ্যে ইনক্লুডিং হবে। ওকে, সো এই যে যেমন TDS has not required to be deducted on any payment that is exempted, 1010D তে মেনশন করা রয়েছে যে কোন কোন কাইন্ড অফ কোথায় পেমেন্ট করলে তুমি এগুলোর এক্সেমশনস পাবে, সেইগুলোর উপরে যখন বোনাস ক্রিয়েট হবে সেগুলো বাদ দিয়ে ব্যালেন্স যেগুলো পলিসি পড়ে থাকবে সেখান থেকে যে ইনকাম গুলো হবে তার উপরে তুমি TDS ডিডাক্ট করতে পারো। তখন আমরা ইনকাম আদার নট সোর্সেস বা যখন আমরা আন্ডার সেকশন 10 পড়বো তখন আমরা এগুলো কভার করব। সিগনিফিক্যান্ট পয়েন্ট, LIC করলেই যে টাকা তুললেই যে TDS ডিডাক্ট হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। LIC টাকা যদি ট্যাক্সেবল হতে হয় দেয়ারফর সেখানে তোমাকে একটা রুলস তোমাকে ফলো করতে হবে, কি যেমন আমরা দেখলাম আন্ডার সেকশন 192A তে কি সেখানে আমরা পড়লাম প্রভিডেন্ট ফান্ডের কথা, কি সেখানে আমার যদি 50,000 টাকা অবধি আমরা কাজ করি তাহলে 50,000 টাকা অবধি নাথিং উইল বি ট্যাক্সেবল। সেম ভাবে 194D তে যদি আমি 1 লাখ টাকা অবধি পাই দ্যাট ইজ গুড। দুটো কথা রয়েছে, দুটো জিনিস আমাকে ফুলফিল করতে হবে। নাম্বার ওয়ান কি, যদি আমি ইন্স্যুরেন্স পলিসিটা আজকে যদি 1 লাখ টাকার যদি বেশি আমি পাই, পলিসি অ্যামাউন্ট যেটা আমার পাচ্ছি 1 লাখ টাকার বেশি পাচ্ছি, এন্ড দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে, এবং আমি LICর যে প্রিমিয়াম পেমেন্ট করছি দ্যাট ইজ দা পলিসি ভ্যালুটা হচ্ছে কি, মানে তার যে প্রিমিয়াম পেমেন্ট করছি পলিসি ভ্যালু 10%। দুটো কথা বলি, দুটো কন্ডিশনস রয়েছে, এটা এখানে আপাতত লেখা নেই কিন্তু নরমালি প্র্যাকটিক্যাল লাইফে যদি তুমি আসো তাহলে তুমি বুঝতে পারবে দুটো কন্ডিশনস। নাম্বার ওয়ান, যখন তোমার পলিসি অ্যামাউন্ট যেটা তুমি পাচ্ছ at the date of the maturity, at the time of maturity rupees 1 lakh, and তোমার প্রিমিয়াম যেটা তুমি পেড করছো that is 10% exceeding 10% of the policy, সেই ক্ষেত্রে যখন পয়সার সেক্ষেত্রে কিন্তু TDS তোমার কাটাই যাবে। ওকে না? আচ্ছা, এই হলো কেসটা, ঠিক আছে। ট্যাক্সেবল কখন হবে সেটার কথা আমি বললাম। আচ্ছা, এইবার এইটা যেমন একটা কন্ডিশন, তেমনি পাশাপাশি TDS রেটটা কত হবে সেটা জানা ইম্পর্টেন্ট। TDS রেট কত হবে? TDS রেট হচ্ছে 5% অফ দ্য নেট ইনকাম রিসিভড। একটা উদাহরণ আমাকে দিতে হবে, 5% অফ দ্য নেট ইনকাম রিসিভ। প্রথমে এটা দেখে নি কি, ট্যাক্স শ্যাল নট বি ডিডাক্টেড ইফ দ্য এগ্রিগেট অ্যামাউন্ট বলতে কি অনেকগুলো ইন্স্যুরেন্স পলিসি ধরো একসাথে বেরিয়ে আসছে, তো ইফ দ্য এগ্রিগেট অ্যামাউন্ট অফ দ্য পেমেন্ট টু দ্য পেই ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার ইজ লেস দ্যান 1 লাখ, তার মানে লেস দ্যান 1 লাখ মানে হচ্ছে এইখানে হবে কি, তাহলে যখন ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল যখন হচ্ছে 1 লাখ তখন কিন্তু আমার সেক্ষেত্রে ট্যাক্সেবল। বোঝা গেল? লেস দ্যান 1 লাখ তাহলে দেয়ারফর গ্রেটার দ্যান 1 লাখ হচ্ছে আমার ট্যাক্সেবল, এন্ড যত টাকার তুমি পলিসি করেছো তার 10% যে প্রিমিয়ামটা তুমি পে করছো, প্রিমিয়াম যেটা পে করছো পলিসি ভ্যালু 10% এক্সিড করে যাচ্ছে। ধরো কি আজকে আমার 80,000 টাকার যদি আজকে পলিসি করে থাকি তার 10% হচ্ছে আমার গিয়ে 8,000 টাকা, কিন্তু 10% এক্সিড করে পেমেন্ট করছো, অর্থাৎ ধরো 10% হচ্ছে আমার কি 8,000 টাকা, কিন্তু তুমি পেমেন্ট করছো 8,800 টাকা। ওকে, তুমি পেমেন্ট করছো গিয়ে 8,800 টাকা, তাহলে 8,800 টাকাও হতে হবে, কিন্তু যখন আমি পলিসির পয়সা পাচ্ছি 80,000 টাকা পাচ্ছি, দেয়ার উইল নট ট্যাক্সেবল, কারণ 1 লাখ টাকা এক্সিড করেনি।
দুটো কন্ডিশন যদি ফুলফিল করে দেন ইট উইল বি ট্যাক্সেবল, দেন সেখানে আমার ট্যাক্সটা কাটবে, টিডিএস টা কাটতে হবে। এবার টিডিএস কাটবো খুব ভালো কথা, কিন্তু কতটার উপরে টিডিএস কাটবো? রেট অফ টিডিএস কত ইন কেস অফ সেকশন 194 ডিএ? দ্যাট ইজ দ্য 5%, 5% অফ নেট ইনকাম। ওকে, 5% অফ নেট ইনকাম। এবার কথা হচ্ছে নেট ইনকাম বলতে কি? নেট ইনকাম বলতে ধরো আজকে তুমি টোটাল ধরো অ্যামাউন্ট যেটা রয়েছে, তুমি ধরো অ্যামাউন্ট রিসিভ করছো কি 1,80,000 টাকা, 1,80,000 টাকা। ওকে, আচ্ছা, এবার ধরো টোটাল প্রিমিয়াম তুমি পে করেছো যত বছর হোল্ড করেছিলে, তাতে ধরো 1,30,000 টাকার মতন তুমি প্রিমিয়াম পে করেছো। হ্যাঁ, তাহলে দেখো এখানে একটা ধরো আমি বলছি গিয়ে, কারণ আমাকে দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। প্রথম কথা, এটা 1 লাখ এক্সিড করে গেছে, এন্ড সেকেন্ড কথা ধরো প্রিমিয়াম যেটা আমি পে করছি, কারণ দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে, তো দেন ইট উইল বি ট্যাক্সেবল। তাহলে ধরো হচ্ছে 50,000 টাকা। হ্যাঁ, তাহলে দেখো দুটো কন্ডিশনসই কিন্তু ব্রেক করছে। দেখো প্রথম কথা, ইট ইজ অ্যামাউন্ট যেটা রিসিভ করতো দ্যাট ইজ এক্সিডিং 1 লাখ। সেকেন্ড কথা, দেখো টোটাল অ্যামাউন্ট যা রিসিভ করছো 1,80,000, তার 10% কত হওয়া উচিত? 18,000 টাকা অবধি সহ্য করে নেবো আমরা, কিন্তু প্রিমিয়াম পে করছো দেখো 50,000 টাকা। দেখো দুটো কন্ডিশন এক্সিড করে গেছে, এন্ড এক্সিডিং করে গেছে কিন্তু 10% অফ দ্য অ্যামাউন্ট রিসিভড, তাই না? দুটো কন্ডিশন এক্সিড করে গেছে, দেয়ারফর ইট উইল বি ট্যাক্সেবল। কিন্তু টিডিএস রেট কত কাটা হবে? পাচ্ছ কত? 1,80,000 থেকে 1,30,000 যদি পেমেন্ট করে থাকো, তাহলে এক্সট্রা বোনাস অ্যামাউন্ট পাচ্ছ কত? 50,000, 50,000 এক্সট্রা পাচ্ছ, দেয়ারফর 50,000 টাকার 5% টিডিএস পেমেন্ট করতে হবে, দ্যাট ইজ হচ্ছে 2,500 টাকা। এটা লিখতে হবে খাতায়। কি করে লিখবে? এই নোটসটা রেডি করতে হবে। কি দেখি, না না ওরম ভাবে ওটা লেখা যাবে না। Premium paid exceeding 10% of policy value.
না, এক্সাম্পল গ্র্যাটিয়া ই ডট জি ডট না। হুম, কি বলে? আই ডট ই ডট। ওটা এক্সাম্পল গ্র্যাটিয়া বলে, এক্সাম্পলটাকে ই ডট জি ডট বলে। এক্সাম্পলটা কি নিয়েছিল এটা? বলে বল।
বুঝছে? পঞ্চাশ হাজারের 5% কত হচ্ছে? ওকে, আচ্ছা, তাহলে এখানে বলছে রেট অফ দ্য টিডিএস 5% অন দ্য ইনকাম। ইনকাম বলতে কি সেটা তো আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবারে আমরা ফিরে যাব 194A তে। 194A তে এবার টপে যাচ্ছে। ওকে, এইটা 194 এ আসছে না, প্রথমে 194A তে আসছে। আচ্ছা, টিডিএস অন দ্য ইন্টারেস্ট আদার দ্যান ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, মানে কি ইন্টারেস্ট আমরা সিকিউরিটিজ এর উপরে তো পাই, লাইক অ্যাজ আ ডিবেঞ্চারের উপরে আমরা পাই। তারপরে ধরো আমরা বন্ড যদি আজকে পারচেজ করি সেখানে ইন্টারেস্ট পাই। ভুল কথা বলছি, তবু বলছি, কারণ কি বন্ডের উপরে আমরা যেটা পাই সেটাকে বলে কুপন রেট। ওকে, তো টিডিএস কাটছি অন দ্য ইন্টারেস্ট আদার দ্যান ইন্টারেস্ট অন সিকিউরিটিজ লাইক এফডি, রেকারিং ডিপোজিট, এ সমস্ত ব্যাংকে করেছি, তার উপরে ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে, এন্ড দেয়ারফর তাহলে ইন্টারেস্ট যেটা কাটছি বললাম যে এফডি, আরডি এ সমস্ত জায়গায় পয়সা ডিপোজিট করেছি এবং সেখান থেকে ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে, সেই ইন্টারেস্ট আমাকে পেমেন্ট করছে। তাহলে এই ইন্টারেস্টটা পেমেন্ট কে করছে? ব্যাংকিং কোম্পানিজ আমাকে পেমেন্ট করছে, পোস্ট অফিস আমাকে পেমেন্ট করছে। তাহলে অ্যাকচুয়ালি যে আমাকে ইন্টারেস্ট পেমেন্ট করছে সে একমাত্র আমার টিডিএসটা কাটতে পারবে। তো হু ইজ দ্য রেসপন্সিবল টু ডিডাক্ট আস? এছাড়াও কি হয় না? এছাড়াও হয়, কোনো একজন অথরাইজড পারসনস এর কাছে যদি আমি এফডি আরডি করি এবং সেও যদি আমাকে পেমেন্ট করে, সেও কিন্তু টিডিএস কাটার তার সম্ভাবনা রয়েছে। সেটা কোন ক্ষেত্রে সেটা আমরা দেখব। Following the persons are responsible to deduct tax at the sources on the interest, ইন্টারেস্টের উপরে তার কিন্তু পয়সা কাটবে, আদার দেন ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এর জন্য আলাদা সেকশনস কভার্ড আছে আন্ডার সেকশনস 193। ওকে, তো এনি পারসনস, অর্থাৎ কারা কারা কাটতে পারে না? এনি পারসনস আদার দেন হাফ অর ইন্ডিভিজুয়াল, এরা কাটতে পারে না। যে কোনো পারসনস কাটতে পারে আদার দেন ইন্ডিভিজুয়াল এন্ড দ্য হাফ, অর্থাৎ যে কোনো পারসনস বলতে আদার দেন ইন্ডিভিজুয়াল হাফ হয়ে গেলে কি হয়? কোম্পানি। অথবা ইন্ডিভিজুয়াল অথবা হাফও কাটতে পারে হুজ টোটাল সেল গ্রস রিসিভ টার্নওভার ফ্রম দ্য পিজিবিপি ক্যারিড ইন এক্সিডিং 1 crore ইন কেস অফ বিজনেস অর 50 লাখ ইন কেস অফ প্রফেশনস। অর্থাৎ যার অডিট হয়, যার অডিট হয়, তোমাদের হয়তো মনে রাখতে পারে কি আন্ডার সেকশন 44AB, আন্ডার সেকশন 44AB তে বুকস অফ অ্যাকাউন্টস আমাদের অডিট হয়। কখন অডিট হবে? যখন কারোর প্রফেশনস হবে, তখন যার 100 লাখ টাকা এক্সিডিং করে যাবে, ইয়া ফির যার প্রফেশনস রয়েছে যখন 50 লাখ টাকা এক্সিড করে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে অডিট করার দরকার। তাহলে সে হ্যাঁ, না 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 2 কোটি টাকা হচ্ছে পিজিবিপি। ওটা আমাদের 3 রকম ছিল, কি 2 কোটি টাকা অবধি ছিল প্রিজাম্পটিভ বেসিসে যেতে পারে। 1 কোটি টাকা এক্সিড করে গেলে তাহলেই তোমাকে বুকস অফ অ্যাকাউন্টস অডিট করতে পারো। কিন্তু একটা সেখানে ছিল কি যে আমার 2 কোটি টাকা অবধিও যদি হয় তখনও অবধি তুমি প্রিজাম্পটিভ ট্যাক্সেশন স্কিমে যেতে পারো। ওকে, তো সেই ক্ষেত্রে অডিট করানোর দরকার নেই, কিন্তু যে অডিট করাতে চায় সে 1 কোটি টাকা এক্সিড করে গেলে অডিট করাতে পারে। এখন তো সেই 2 কোটি টাকার লিমিটটাকে বাড়ানো হয়েছে, 5 কোটি সম্ভবত করা হয়েছে, আমরা দেখেছিলাম। সেখানে আমাকে টোটাল ইনকামের 5% ক্যাশ রিসিভ যেন এক্সিড না করে যায়, আর টোটাল পেমেন্টের 5% যেন ক্যাশ পেমেন্ট এক্সিড না করে যায়। তাহলে 2 কোটি টাকা বাড়িয়ে 5 কোটি টাকা করা যেতে পারে। তাহলে কি বুঝলাম? আন্ডার সেকশন 194, আন্ডার সেকশন 194 এতে আমরা বুঝলাম কি যে প্রথমে টিডিএস কাটতে পারি কোথায়? না ইন্টারেস্টের উপরে। কোন ইন্টারেস্টের উপরে? আদার দ্যান সিকিউরিটিজ। তাহলে কোন কার উপরে? এফডি, আরডি, এদের উপরে আমরা
ইন্টারেস্ট কাটতে পারি। ওকে, কারা কাটতে পারে? যে কোনো পার্সন। প্রথমটা আদার দ্যান ইন্ডিভিজুয়াল, লাইক অ্যাজ আ কোম্পানি, ব্যাংকিং অ্যাজ আ কোম্পানি। ওকে, অথবা ইন্ডিভিজুয়ালরাও কাটতে পারে যখন তাদের বুকস অফ অ্যাকাউন্টস যখন অডিট হচ্ছে, রাইট? তো নো ট্যাক্স শ্যাল বি ডিডাক্টেড অ্যাট সোর্সেস ইফ দ্য ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার ইন্টারেস্ট পেয়েবল বাই দ্য পেয়ার টু দ্য পেই ডাজ নট এক্সিড ₹5,000 টাকা। যদি আজকে 5,000 টাকা এক্সিড না করে, দেয়ারফর টিডিএস কাটার কোনো দরকার নেই। তো however the following persons are responsible to deduct tax on the sources other than interest on securities paid or payable. তো in the financial year interest paid or payable exceed করে যাচ্ছে 40,000 টাকা। এরকম বলছি কি আজকে যদি আমার পেয়ার যদি আমাকে 40,000 টাকা এক্সিডিং করে পোস্টিং করে, 40,000 টাকা, অর্থাৎ ব্যাংকিং কোম্পানি নর্মালি আমার কি আদার দেন ইন্ডিভিজুয়াল যারা রয়েছে, অর্থাৎ আমি যদি এইভাবে ভাঙি জিনিসটাকে, কি কোম্পানিজ যখন থাকে তখন তারা যদি আজকে আমাকে পেমেন্ট করছে এক্সিডিং 40,000, বোঝো কথাটা। ইন্ডিভিজুয়ালের কথাটা আমি পরে আসছি। প্রথমত আমি আসছি কি কোম্পানি যখন 40,000 টাকা এক্সিডিং পেমেন্ট করছে, মানে আপ টু 40,000 টাকা অবধি কোম্পানি যখন পেমেন্ট করছে, আপ টু 40,000 টাকা অবধি এক্সেম্পটেড, এক্সিডিং 40,000 টাকা দেন কিন্তু কোম্পানি কি করবে, আমার থেকে টিডিএস কাটবে। তাই এখানে লেখা রয়েছে, তো however following the persons are responsible to deduct tax at the sources on the interest এর উপরে কখন, যখন ইন্টারেস্ট পেড এক্সিড 40,000। দুটো কথা রয়েছে ভাই। প্রথম একটা কথা রয়েছে যে নো ট্যাক্স শ্যাল বি ডিডাক্টেড এট দ্য সোর্সেস যতক্ষণ অবধি ইন্টারেস্ট 5,000 টাকা এক্সিড না করছে, এইটা একটা কেস রয়েছে। সেকেন্ড, এটা একটা কেস রয়েছে। তাহলে আজকে কোম্পানিজ এর ক্ষেত্রে রেস্ট্রিকশনস কি দিয়েছে, যে কোম্পানি যেন যখন ইন্টারেস্ট পেমেন্ট করছে 40,000 টাকা অবধি ঠিক আছে, এক্সিডিং 40,000 হয়ে গেলে টোটালের উপরে টিডিএস কাটবে। এরকম নয় কি আজকে যদি কোম্পানি 50,000 টাকা পেমেন্ট করে সেখান থেকে 40,000 টাকা কেটে নেবো, ব্যালেন্স 10,000 টাকার উপরে টিডিএস না, ব্যালেন্স 10,000 টাকার উপরে না, পুরো টোটাল 50,000 টাকার উপরে টিডিএস হবে, কারণ এক্সিডিং করে গেছে 40,000 টাকা। ইন দ্যাট আদার কেসেস, মানে কি যখন ইন্ডিভিজুয়ালদের থেকে যখন আমরা ইন্টারেস্ট রিসিভ করবো, ইয়া ফির হাফের থেকে যখন ইন্টারেস্ট রিসিভ করবো, সেই ক্ষেত্রে 40,000 নয়, সেক্ষেত্রে লিমিটটা আমরা ধরবো 5,000 টাকা। ক্লিয়ার হয়েছে কথাটা? তো 40,000 টাকার ক্ষেত্রে কে কে পড়ছে দেখো, ব্যাংকিং কোম্পানি, পোস্ট অফিস, কোঅপারেটিভ সোসাইটি, এরা যখন আমাদের ইন্টারেস্ট পেমেন্ট করছে, যখন 40,000 টাকা এক্সিড করে যাবে, দেন আন্ডার সেকশন 194 এতে আমার থেকে টিডিএস কাটবে। ক্লিয়ার হয়েছে? টিডিএস রেট কত না 10%। এবারে পরীক্ষায় শর্ট কোশ্চেন আসবে কি, ফ্রম দ্য ডেট অফ 14th মে ফর দ্য প্যান্ডেমিক সিচুয়েশনস এর জন্য 14 মে 2020 থেকে 31 2021 এর রেটটা কিন্তু 7.5% কাটা হবে টিডিএস। সবকিছুই আমার এখানে কমানো হয়েছে। ওকে, 25% দিয়ে কমানো হয়েছে, সবকিছু 75% করা হয়েছে। ওকে, তো আদার পয়েন্টস এর ক্ষেত্রে কি বলছে, যে ফলোইং দ্য ইন্টারেস্ট আর নট সাবজেক্টেড টু দ্য টিডিএস। কোন কোন ক্ষেত্রে হয়তো আজকে কোনো ইন্ডিভিজুয়াল সেই ইন্টারেস্ট পেমেন্ট করছে ব্যাংকিং কোম্পানিজকে, অথবা ব্যাংকিং কোম্পানিজ কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালকে করছে। আচ্ছা, ইন্ডিভিজুয়াল কোন কোন ক্ষেত্রে ব্যাংকে ইন্টারেস্ট পেমেন্ট করছে? ইন কেস অফ দ্য লোন, লোনের কেসে যখন ব্যাংকিং কোম্পানিজকে তো ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট পেমেন্ট করছে, তাহলে সেই ক্ষেত্রে কি টিডিএস কেটে নিয়ে জমা করবে না? সো সেই সমস্ত ক্ষেত্রে টিডিএস কাটার দরকার নেই। আবার ব্যাংকিং কোম্পানিজ যখন সেভিংস অ্যাকাউন্টের এগেইনস্টে কোনো ইন্টারেস্ট পেমেন্ট করবে, সেই ক্ষেত্রেও ইট ইজ নট সিগনিফিক্যান্ট টু ডিডাক্ট দ্য ট্যাক্স। সেম ভাবে যখন ফার্ম যখন কোনো তার পার্টনারদের ইন্টারেস্ট পেমেন্ট করবে, সেক্ষেত্রেও কিন্তু ট্যাক্স কাটার দরকার নেই। তো দেয়ারফর ইন্টারেস্ট পেয়েবল টু এনি ব্যাংকিং কোম্পানি, কোঅপারেটিভ, ফাইন্যান্সিয়াল, লাইফ ইন্স্যুরেন্স, এই সমস্ত ক্ষেত্রে যখন ইন্টারেস্ট আমরা পেয়েবল করছি, সেই ক্ষেত্রে ট্যাক্স ডিডাক্ট করার দরকার নেই। সেম ভাবে দেখো, ফার্ম কাকে পেমেন্ট করছে? কোনো পার্টনারকে পেমেন্ট করছে, অথবা ইন্টারেস্ট ক্রেডিটেড অর পেড বাই আ কোঅপারেটিভ সোসাইটি টু আ মেম্বারকে দিচ্ছে, সেক্ষেত্রে ট্যাক্স ডিডাক্ট করার দরকার নেই। ইন্টারেস্ট ক্রিয়েট হচ্ছে অন ডিপোজিট উইথ আ প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিতে আমি ডিপোজিট করেছি, সেখান থেকে ইন্টারেস্ট ক্রিয়েট হচ্ছে, সেই ক্ষেত্রে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি যখন আমাকে ইন্টারেস্ট পেমেন্ট করছে, টিডিএস কাটার দরকার নেই আন্ডার সেকশন 194 এ। এন্ড ইন্টারেস্ট অন দ্য ডিপোজিট আদার দ্যান টাইম ডিপোজিট, তার মানে এখানে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট with a cooperative society other than the cooperative society or the bank. Okay, so engaged in the carrying on the business of banking, যে সমস্ত cooperative society in the banking business এর সঙ্গে জড়িত রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে আমার ট্যাক্স ডিডাক্ট করার দরকার নেই। ওকে,
আচ্ছা, এগুলো আমি আর আসছি না, এগুলো ইম্পর্টেন্ট নয়। ওকে, আন্ডার সেকশন 194 এটা গেল, এত ভাস্ট এতে আমি আসছি না। আচ্ছা, এবার আমি আসছি আন্ডার সেকশন 194 বি। আগের দিনকারে আমরা আলোচনা করছিলাম, কিছু মনে রাখা, কোনো মনে রাখার দরকার নেই। 194 বি অথবা 194 ডবল বি আর দ্য সেম। এই ক্ষেত্রে একটাই কথা কি ভাই, তুমি 10,000 টাকার এক্সিট, মোর দেন 10,000 টাকার বেশি তুমি আজকে যদি রিসিভ করো, দেয়ারফর ডিরেক্টলি 30% তুমি এখান থেকে কেটে নেবে। ওকে, দু ক্ষেত্রেই একই, এখানেও হচ্ছে 194 বি তেও হচ্ছে যা, 194 ডবল বি তেও হচ্ছে আমার তাই, একদম সেম, এক্সিডিং 10,000 টাকা। চলো, 194 বি হলো, 194 বিবি হলো। এবারে আমরা 194 জি কমপ্লিট করব, ডি কমপ্লিট করব আর এইচ কমপ্লিট করব। তিনটে একই বলে সেই কারণে কমপ্লিট করব। ওকে, টিডিএস অন দ্য ইন্স্যুরেন্স কমিশন প্লাস 194 জি প্লাস 194 এইচ, এরকম করে লিখে রাখবে, তাহলে এক্সাম টাইমে তোমাদের মানে ভালো হবে, বেশি খাতার দরকার নেই। ওকে ওকে, তো 194 ডি দ্যাট ইজ দ্য কমিশন নিচ্ছে কোন ক্ষেত্রে, ইন্স্যুরেন্স করাচ্ছে এজেন্ট আমাদের থেকে কমিশন নিচ্ছে। 194 ডি, 194 জি এর ক্ষেত্রে যদি আমরা বলি, দ্যাট ইজ দ্য কমিশনস অন দ্য সেল অফ লটারি। লটারি লটারি যদি আজকে বিক্রি করছে তার ক্ষেত্রে সে যে কমিশনস পাচ্ছে 194 জি, এন্ড লাস্ট 194 এইচ, দ্যাট ইজ দ্য কমিশনস অথবা ব্রোকারেজ পাচ্ছে ইন এনি আদার কেস। বুঝতে হবে, 194 ডিএ বুঝলাম কি, আজকে এজেন্ট আমাদের এলআইসি করাচ্ছে, দেয়ারফর প্রিমিয়াম পাচ্ছে, সেখান থেকে কমিশনস পাচ্ছে, গুড। 194 জি সেল অফ লটারি বিক্রি করছে, সেখান থেকে কভারেজ নিচ্ছে, দ্যাট ইজ দ্য 194 জি, এন্ড দ্য লাস্ট 194 ইজ দ্যাট ইজ ইন আদার কেসেস কমিশনস অর ব্রোকারেজ আদার দেন যারা সিকিউরিটিজ মার্কেটে যে সমস্ত ব্রোকারেজ আছে যারা কভার হচ্ছে তারা বাদ দিয়ে। এই তিনটে কেসেই যদি আজকে পেমেন্ট যদি এক্সিড করে যায় 15,000 টাকার উপরে, দেয়ারফর রেট অফ টিডিএস 10%, বাস শেষ। এই তিনটে ক্ষেত্রেই পেমেন্ট যদি এক্সিডিং করে যায় 15,000 টাকার উপরে, দেয়ারফর ট্যাক্স রেট হচ্ছে 10%, বাস। 194 ডি, 194 জি এন্ড 194 এইচ ক্লিয়ার। একবার আমি রিভাইজ করাতে চাই। প্রথম আন্ডার সেকশন 194 D, 194 G and 194 H, same. Okay. Okay. আচ্ছা, আমি একবার একটু রিভাইজে আসতে চাই, এন্ড দ্যাট লাস্ট আমি 194 সি পড়ি আছে, ক্লাস কভার করি। তাহলে ফার্স্ট অফ অল পড়লাম সেকশন 192, দ্যাট ইজ দ্য টিডিএস পড়লাম কার উপরে, অন দ্য স্যালারির উপরে। সেখানে আমরা কি কি জানতে পারলাম না, স্যালারির ক্ষেত্রে যখন ট্যাক্স রিটার্ন হবে ফাইন্যান্সিয়াল ইয়ারে, যে রেটটা আমার ইন ফোর্সে আছে সেই অনুযায়ী ট্যাক্স কম্পিউটেশন হবে ডিভাইডেড বাই 12, তাহলে হচ্ছে আমার স্যালারির উপরে রেট বেরোবে। এবং স্যালারির ক্ষেত্রে পয়েন্ট যেটা এক্সট্রা জানলাম কি, স্যালারি হেড যখন কম্পিউটেশন করা হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র হাউস প্রপার্টির লসটাকে কনসিডার করা হয়, আর কিছু কনসিডার করা হয় না। মোর দ্যান ওয়ান এমপ্লয়িজ থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার, তোমার যাকে চয়েস তার কাছে তুমি সবকিছু সাবমিট করতে হবে, সে টিডিএস কাটবে। ওকে, টিডিএস অন স্যালারি কাটার পরে 192 এ পড়লাম, দ্যাট ইজ দ্য প্রভিডেন্ট ফান্ডের উপরে পড়লাম। প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কত টাকা, যদি হচ্ছে 5 ইয়ার্স এক্সিড করে যায় সার্ভিস লাইফ অথবা রিজিমস বিয়ন্ড দ্য কন্ট্রোল হয়, সেই সমস্ত ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডে টিডিএস কাটার দরকার নেই। আদারওয়াইজ 10% টিডিএস তুমি কাটবে যখন তুমি পয়সা তুলছো। ওকে, এরপরে আমরা চলে এসেছিলাম 192 এর পরে আন্ডার সেকশন 194 ডি এ, দ্যাট ইজ দ্য এলআইসির ক্ষেত্রে চলে এসেছিলাম। এবং প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আরেকটা কেস কি পড়েছিলাম, যদি আজকে ভ্যালু নট এক্সিডিং ₹50,000 টাকা, তাহলে সেক্ষেত্রে টিডিএস কাটার আমার দরকার নেই। সেম ভাবে এলআইসির ক্ষেত্রে আমরা পড়েছিলাম কি 194 ডি এতেও টিডিএস কাটতে হবে কত পার্সেন্ট, এট দ্য রেট 5% অফ দ্য নেট ইনকাম কম্পিটিশনস করা আমরা শিখেছি। এন্ড সেক্ষেত্রে আর কি কি পড়েছিলাম কি, পলিসি ভ্যালু এক্সিডিং যখন করে যাবে ₹1,00,000 টাকা, এন্ড যখন আমার প্রিমিয়াম অ্যামাউন্ট হয়ে যাবে এক্সিডিং করে যাবে কত না 10% অফ দ্য পলিসি ভ্যালু, সেই ক্ষেত্রে হচ্ছে আমার টিডিএস কাটতে হবে 5% অফ দ্য নেট ইনকাম। ওকে, 194 ডি এ করার পরে আমরা পড়লাম হচ্ছে সেকশন 194 এ। 194 এ তে আমরা কি পড়লাম, লাইক মনে পড়ছে না, 194 এ তে আমরা পড়লাম ইন্টারেস্ট আদার দ্যান সিকিউরিটিজ, ইন্টারেস্ট অন দ্য আদার দ্যান সিকিউরিটিজ,
সেই ক্ষেত্রে আমরা বললাম ইন্ডিভিজুয়ালের কাছ থেকে যদি 5,000 টাকার বেশি, কোম্পানির কাছ থেকে যদি 40 অথবা 50 40,000 টাকার বেশি যদি আজকে ইন্টারেস্ট রিসিভ করি, ইন্টারেস্ট এখানে লাইক আছে এফডি অথবা আরডি হিসাবে যদি পয়সা রিসিভ করি, ব্যাংকিং কোম্পানিজ আমাদের টিডিএস কাটবে কত পার্সেন্ট? সেম এট দ্য রেট 10% আমার থেকে টিডিএস কেটে নেবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ ইন্ডিভিজুয়াল যখন ব্যাংকে পেমেন্ট করবে অথবা ব্যাংক যখন সেভিংস অ্যাকাউন্টের উপর ইন্টারেস্ট পেমেন্ট করবে, সেই সমস্ত ক্ষেত্রে 194A ডিডাক্ট করার দরকার নেই। কোঅপারেটিভ সোসাইটি যখন মেম্বারদের পেমেন্ট করবে, ফার্ম যখন পার্টনারকে পেমেন্ট করবে, সেই ক্ষেত্রে 194A কভার হচ্ছে। 194A পড়ার পরে আমরা পড়লাম সেকশনস 194B এন্ড 194BB as the same other income। সেখানে আমার যদি আমরা এক্সিডিং করে যাই 10,000 টাকা, কতটুকু কাটবে? এট দ্য রেট 10% আমার সেখানে কাটবে। নেক্সট আমরা বললাম আন্ডার সেকশন 194D, 194G এন্ড 194H তিনটে পড়েছি। তিনটে ক্ষেত্রে আমার কমিশনস কভার করছে। 194D তে আমরা কি কমিশন বললাম? 194D তে আমরা কমিশন, হ্যাঁ, এলআইসি এজেন্টরা যদি কমিশনস পায়। 194G তে আমরা কি বললাম? লাইক এজ আ লটারি টিকিট বিক্রি করছে যে, এন্ড আদার দেন যেগুলো রয়েছে তারা যদি কমিশনস ব্রোকারেজ পায়, রেজিস্টার হয়, তারা 194H এ আমি তাদেরকে কেটে নেব, আদার দেন সিকিউরিটিজ মার্কেটে যে সমস্ত ব্রোকার কাজ করছে তাদের বাদে। সেই ক্ষেত্রে যদি আমার এক্সিডিং করে যায় ₹15,000 টাকা, তাহলে আমার 10% হিসাবে আমি টিডিএস কাটবো। তিনজনের একই ধরনের, সেই কারণের জন্য এটা একবারে কভার হচ্ছে। ওকে, সরি, এখানে আমার 10% নয়, এটা হচ্ছে আমার 5%, 194 5%। ওকে, আজকে লাস্ট, দ্যাট ইজ আন্ডার সেকশন 194C। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, আজকে এখানে কভার করলাম। ওকে ওকে।